বাইরে বেরিয়ে এসে শাহিন জিজ্ঞাসা করল, আপনার কিরকম আত্মীয়? আত্মীয় কত রকমের হয়। লোকে বলে রাস্তার সম্পর্কে সম্পর্কিতরা পরস্পরের আত্মীয়। আমি বুঝি আত্মার সম্পর্কে সম্পর্কিতরাই পরস্পরের আত্মীয়। আমরাও তাই। কত বয়স? জানি না, ছেলেবেলা থেকে ওকে ওই একই রকম দেখে আসছি। চমৎকার গান গাইতেন। কখন যে টিউমারটা জন্মালো, বড় হলো, আর ওর গলা থেকে শুধু গান নয়, স্বরও কেড়ে নিল। শবনম বলল, মানুষ কখনো স্বস্তিতে থাকুক তা উপরের মানুষটি চান না। অপারেশন হয়ে গেলে আবার গান গাইতে পারবেন উনি। কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কাল থেকে কিছুই খাইনি। আপনার খিদে পাইনি? শাহিন বলল, পেয়েছে। বা কি ভালো, চলুন ওই রেস্টুরেন্টে ঢুকি। আজ আমার পকেটে টাকা আছে। অনেক খোঁজখবর নিয়ে 2টো মোগলাই পরোটা আর 1 প্লেট মাংসের অর্ডার দিল শাহিন। তারপর জিজ্ঞাসা করল, নতুন কি লেখা হলো? শাহিনকে চুপচাপ দেখছিল উল্টো দিকে চেয়ারে বসে। উত্তর না দিয়ে শবনম জিজ্ঞাসা করল, কাল কবিতা উৎসব করলেন? হাসল শাহিন। হ্যাঁ, খুব জমেছিল। রফিক আজাদ এসেছিলেন। ওর শরীর ভালো না বলে বেশিক্ষণ থাকেননি। আপনারা একের পর এক কবিতা বলে গেলেন। ওই আর কি। সঙ্গে মদ্যপান ছিল কি? ওটা তো স্বাভাবিক ব্যাপার। আর খাবার? দূর, ওই সময় বাদাম বা চানাচুরের বাইরে আর কিছু থাকে নাকি? আচ্ছা, নিজেকে এইভাবে নষ্ট করে কি লাভ হচ্ছে আপনাদের? নষ্ট নষ্ট করছি মানে? সারা রাত ধরে মদ গিলছেন কবিতা বলার বাহানা নিয়ে। পরদিন এত শরীর কাহিল হয়ে যাচ্ছে যে একজন পেশেন্টের কেবিনে বসে ঘুমোচ্ছেন। এটা তো এক ধরনের আত্মহত্যা। আপনি ঠিক বুঝবেন না। কবি যে সে কোনো বাধা নিয়মে জীবনযাপন করে না। আপনার মতে যেটা সুস্থ জীবন, সেই জীবনে যেতে পারি, কিন্তু কেন যাব? একটাই দেশলাই, তাকে আমি 2 দিকে জ্বালাবো। জানি তার আয়ু বেশিক্ষণ নয়, তবু যেটুকু জ্বলবে। থাক, আমার আর ভালো লাগছে না। রবীন্দ্রনাথের নাম শুনেছেন? যার ছলে। শাহিন হাঁ হয়ে গেল। তিনি কি সারা রাত আপনাদের মতো মদ খেয়ে জীবনটাকে 2 দিক দিয়ে জ্বালিয়ে দিতেন? যদি তাই করতেন, তাহলে বাঙালি এখনো হামাগুড়ি দিয়ে হাঁটত। মাইকেল তো আমাদের পূর্বসূরি। ভদ্রলোক যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করতেন, তাহলে বাংলা সাহিত্য তার কাছ থেকে আরও অনেক বেশি সম্পদ পেতে পারত। শবনম বলল, যাই বলুন, আমরা যারা সংসারী কবিতা লিখতে চাই না, তাদের নিয়ে এত চিন্তাভাবনা না করাই ভালো। শাহিনের কথার মধ্যে খাবার এসে গেল। শাহিন বলল, আসুন গদ্য থেকে পদ্যে চলে আসি। বিকেল 4:30টার সময় রিপোর্ট পেল শবনম। সঙ্গে এক্সরে প্লেট। পাশের প্যাথোলজি থেকে রক্তের রিপোর্ট নেওয়ার পর পকেট একদম খালি হয়ে গেল। শাহিন তার সঙ্গ ছাড়েনি। এতক্ষণ সেটা পছন্দের ছিল না। এখন জিজ্ঞাসা করল, আপনার কাছে বাড়তি টাকা আছে? 300-র মতো দিতে পারবো। 200 হলেই চলবে। শাহিন টাকাটা ওর হাতে দিয়ে বলল, আমি চলে গেলে একটু ঘুমোতে পারতাম, কিন্তু মনে হচ্ছে তোমাকে এখন একটা কঠিন কাজ করতে হবে। যদি আমি কোনো উপকারী লাগতে পারি তাই থেকে যাচ্ছি। ওর কথা বলার ধরন দেখে হেসে ফেলল শবনম। ডাক্তারি শাস্ত্র জানা নেই, কিছু মেডিকেল পরিভাষা অবদ্ধ, তবু যেটুকু বোঝা গেল এক্সরে রিপোর্টে টিউমারটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়েছে। হোটেলে পৌঁছে ওদের দেখে খুশি হলো শবনম। ওরা চা খাচ্ছিলেন। শাহিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, দুপুরে খেয়েছেন? সোনা ভাই মাথা নাড়লেন। হ্যাঁ। মিন্টু বাউল ফ্যাসফেসে গলায় বললেন, রিপোর্ট এনেছো? ব্যাগ থেকে সবগুলো খাম বের করে এগিয়ে দিল শবনম। পরে কিছুই বোঝা যাচ্ছে না।
মন কাড়ায় ফিরে যাওয়ার আগে একজন ভালো ডাক্তারকে ওগুলো দেখিয়ে মতামত নিয়ে তারপরে যাওয়া উচিত। মিন্টু বাউল ফিসফিস করে বললেন, সেরকম ডাক্তার কোথায় পাবে? শাহিন বললেন, আপনি চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ডাক্তার রব 5:30টার সময় আপনার রিপোর্ট দেখবেন, আর দেরি করা ঠিক হবে না। মিন্টু বাউল বললেন, তাহলে তো শেষ বাসটা ধরতে পারবো না, তার চেয়ে এখনই ফিরে যাই, পরে ধীরে সুস্থে আসা যাবে। শাহিন বলল, আপনার ইচ্ছে মতো সময়ে উনি সময় নাও দিতে পারেন। এতক্ষণ সোনা ভাই চুপচাপ ছিলেন, এবার বললেন, আমাদের বয়স হয়েছে, এখন ছেলেমেয়েরা যা বলছে তাই আমাদের করা উচিত। মিন্টু বাউলের ইচ্ছের বিরুদ্ধে শবনম কোনোদিন যায়নি, আজ গেল। ওকে বোঝাতে বোঝাতে যখন নিয়ে আসা হলো তখন 5:30 বাজে। রিসিপশনে স্বাভাবিক পোশাকে বসেছিলেন শ্রমিক। মিন্টু বাউল তাকে দেখে অবাক হয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। এরা আজ আমাকে ছেড়ে দিল। বুকে মৃত্যু যন্ত্রণা নিয়ে কয়েক সপ্তাহ আগে এখানে এসেছিলাম। চলুন, ডাক্তার রব আপনার জন্য অপেক্ষা করছেন। শ্রমিক বললেন। খুব যত্ন করে ডাক্তার রব মিন্টু বাউলকে পরীক্ষা করলেন। এরপর এক্স-রে রিপোর্ট আলোয় ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। দেখা হয়ে গেলে চেয়ারে বসে মিন্টু বাউলের দিকে তাকালেন। আপনাকে কথা বলতে হবে না, আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর মাথা নেড়ে হ্যাঁ বা না বলবেন। আপনার কি খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হয়? মিন্টু বাউল মাথা নেড়ে জানালেন, ঢোক গিলতে। আবার না জানালেন মিন্টু ভাই। গলার স্বর ভেঙে গেছে, কথা পরিষ্কার হচ্ছে না তাই তো? মাথা নেড়ে হ্যাঁ জানালেন মিন্টু ভাই। জ্বর আসে মাঝে মাঝে? মাথা নাড়লেন, না। যতদূর মনে হচ্ছে প্রায় মাস 4 আগে গলায় অস্বস্তি শুরু হয়েছিল। মিন্টু বাউল ভাবলেন, তারপর মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন। ডক্টর রব শ্রমিকের দিকে তাকালেন। ওর ভোকাল কার্ডের গায়ে একটা টিউমার চেপে বসেছে, বেশ বড় হয়ে গেছে, ইমিডিয়েট ওটাকে বাদ দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে হাত নেড়ে না বললেন মিন্টু বাউল, ওটা বাদ না দিলে আপনার কষ্ট আরও বেড়ে যাবে। শবনম চুপচাপ শুনছিল, বলল, বাদ দিয়ে দিলে কি উনি আবার স্বাভাবিক গলায় কথা বলতে পারবেন, আবার গান গাইতে পারবেন। ডক্টর রব জিজ্ঞাসা করল, আপনি গায়ক? শ্রমিক বললেন, উনি একজন জনপ্রিয় বাউল, গানীয় সব কিছু। ডক্টর রব বললেন, আপনি আজই এখানে ভর্তি হয়ে যান। ব্লাড রিপোর্ট তো ঠিকই আছে, সুগার বেশি, তেমন কোনো সমস্যা না থাকলে আমি কালই অপারেশনটা করে ফেলতে চাই। নার্সিংহোমে ভর্তি করার জন্য লিখে দিলেন ডক্টর রব। ওর চেম্বার থেকে বেরিয়ে এসে মিন্টু বাউল সোনা ভাইকে নিয়ে একটু দূরে সরে গিয়ে যে গলায় কিছু বলতে চাইলেন তা দূর থেকে শবনমরা কিছু শুনতে পারছিল না। সোনা ভাই মাথা নাড়ছেন, মিন্টু বাউল তার হাত শক্ত করে ধরলেন। শেষ পর্যন্ত সোনা ভাই তার হাত ছাড়িয়ে এগিয়ে এলেন। উনি গ্রামে ফিরে যেতে চাইছেন। শবনম বলল, গ্রামে গেলে তো কোনো চিকিৎসা হবে না। কি বলবো, ওকে এমন বাচ্চার মতো বায়না করতে আগে কখনো দেখিনি। শ্রমিক এগিয়ে গেল মিন্টু বাউলের সামনে। চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন মিন্টু ভাই। শ্রমিক ওর হাত ধরল, আপনার সমস্যাটা কি? চোখ খুললেন মিন্টু ভাই, ফিসফিস করে বললেন, আমার অসুখটা কি তা তো জেনে গিয়েছি। মন কাড়ায় গিয়ে শান্তি নদীর পাশে বসে আমি এই অসুখের সঙ্গে লড়াই করতে চাই, আপনারা আমাকে যেতে দিন। লড়াই করতে গেলে অস্ত্র দরকার, সেটা কোথায় পাবেন? শ্রমিক জিজ্ঞাসা করল। আমার মতো দরিদ্র বাউলের অস্ত্র একটাই। নিজের বুকে হাত রাখলেন তিনি। আপনি নিজেকে দরিদ্র ভাবছেন কেন? আপনার মতো বাউল গান গাইতে পারে এমন কজন আছে এদেশে? আপনার অসুখ সারাবার খরচ যাতে সরকার বহন করে,
আমি তার চেষ্টা করব। আর সরকারি টাকা তো জনগণের টাকা। সুস্থ হয়ে আপনাকে তাদের জন্য গান গাইতে হবে। অপারেশন করলে আমি গান গাইতে পারবো? নিশ্চয়ই। তাহলে আমার একটা অনুরোধ রাখতে হবে। আমার যা কিছু টাকা পয়সা সোনাদানা আছে তা নিয়ে আসি। অপারেশনের খরচ কত আমি জানি না। যদি আমার টাকা আর সোনায় ওটা মিটে যায় তাহলে তো ভালো, নইলে আপনি সরকারের দ্বারস্থ হবেন। খুব ভালো কথা, তবে আজই তো টাকা দিতে হবে না। আপনি অপারেশনের পর সুস্থ হয়ে উঠলে জানা যাবে কত খরচ হলো, তখন না হয় গ্রাম থেকে এনে দেব। এরা কি রাজি হবে? শ্রমিক হাসলেন। এরা আমার বহুদিনের পরিচিত। মিন্টু বাউল নার্সিংহোমে ভর্তি হয়ে গেলেন। সোনা ভাই ঠিক কী করবেন বুঝতে পারছিলেন না। শ্রমিক বললেন, আমার বাসায় চলুন। হোটেলে থাকলে অনর্থক পয়সা খরচ হবে। শবনম তো অফিসের ওপরতলার ঘরে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে, কিন্তু আমি বলেছি মিন্টু বাউল সুস্থ না হওয়া পর্যন্ত সে আপনার সঙ্গে আমার বাড়িতেই থাকুক। প্লিজ এ নিয়ে আপত্তি করবেন না। শ্রমিককে বাসায় নিয়ে গেল শবনম, সঙ্গে সোনা ভাই এবং শাহিন। শ্রমিককে দেখে করিম খুব খুশি। রিসিপশন থেকে নিয়ে আসা ডাক্তারের উপদেশ ভালো করে করিমকে বুঝিয়ে দিল শবনম। কি কি শ্রমিককে খেতে দেওয়া হবে না, অন্তত মাসখানেক শ্রমিকের কি কি করা বারণ। শোনার পর করিম ইশারা করল শবনমকে একটু ওপাশে চলে আসতে। শবনম এলে সে নিচু গলায় জিজ্ঞাসা করল, ডাক্তারটা ভালো? শবনম হেসে ফেলল। মানে? সাহেব সন্ধ্যের পর যেটা পান করেন সেটা নিষেধ করে কিছু লেখেননি কেন? সত্যি কথা, কাল নার্সিংহোমে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। ইজি চেয়ারে আধশোয়া হয়ে শ্রমিক জিজ্ঞাসা করলেন, কোন সমস্যা নিয়ে কথা বলছো? ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। আপাতত খাওয়ার আগে এক পেগ খেলে কোনো ক্ষতি তো দূরের কথা, উপকারী হবে। শবনম জিজ্ঞাসা করল, ওটা না খেলে কি চলবে না? নার্সিংহোমে তো খাননি। ওখানকার বাতাসে এমন ওষুধের গন্ধ মিশে থাকে যে ওসব খাওয়ার ইচ্ছে চলে যায়। শাহিন চুপচাপ শুনছিল, এবার মুখ খুলল। হাতের কাছে থাকলে খেতে ইচ্ছে করবে। যদি বলেন আমি বোতলগুলো নিয়ে গিয়ে একে ওকে দান করে দিতে পারি। শবনম ঝাঁঝিয়ে উঠল, থাক, এমনিতেই দিনভর ঢুলছেন, ওগুলো নিয়ে গেলে চোখ খুলবেন না। এখানে যেমন আছে তেমনই থাকবে। শাহিন একটু হতাশ হয়ে চলে গেল। শ্রমিককে বিশ্রাম করতে দিয়ে শবনম সোনা ভাইয়ের সঙ্গে বাইরের ঘরে এসে বসে কথা বলছিল। সোনা ভাই বললেন, তুমি তো সবই জানো। বাউল ভাইয়ের রোজগার গান গেয়ে জমি যা আছে তাতে যা ফসল ওঠে আমি গিয়ে দাঁড়াই বলে ঘরে আসে। ওর যদি কিছু হয় তাহলে পরিবারটা ভেসে যাবে, মন্দিরের পুজো বন্ধ হবে। ওই মন্দির তো শুধু হিন্দু দেবতার নয়, আমাদের সবার ভালোবাসার মন্দির। বাউল ভাই বলেন ওর কোনো জাত নেই, আবার আছেও। উনি হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না, উনি মানুষ, সেটাই ওর জাত। আমি যতই নামাজ পড়ি, রোজা রাখি, আমারও মনে হয় আল্লাহ আমাদের বুকে যে হৃদয় দিয়েছেন তার আকার হওয়া উচিত আকাশ ছোঁয়া। আমরা স্বার্থপরের মতো সেই হৃদয়টাকে ছোট করতে করতে এত ছোট করে ফেলি যে তার অস্তিত্ব বোঝা যায় না। বাউল তা করেননি, এই মানুষটাকেই তাহলে এত কষ্ট পেতে হচ্ছে কেন? শবনম বলল, আমার মন বলছে উনি ভালো হয়ে যাবেন। সোনা ভাই বললেন, তাই তো হওয়া উচিত, না হলে তুমি হঠাৎ ঢাকা থেকে মনকাড়ায় কেন যাবে? তোমার এ সময় তো যাওয়ার কথা ছিল না। তুমি গিয়ে ওকে জোর করে ডাক্তার দেখিয়ে আবার ঢাকায় নিয়ে আসতে পারলে, আর কেউ তো পারত না। হয়তো আল্লাহর ইচ্ছায় তুমি গিয়েছো, ওর আশীর্বাদে বাউল ভাই বেঁচে যাবেন। মিন্টু বাউলের অপারেশন হলো দুপুর 12:30টায়। শ্রমিক আসতে চেয়েছিলেন, কিন্তু শবনম আপত্তি করে সেটা সম্ভব হয়নি। এত বড় একটা ধাক্কা সামলে সবে বাসায় ফিরেছেন,
এখন মোটেই ছোটাছুটি করার দরকার নেই। 2:30টার পরে ডক্টর রব তাকে ডেকে পাঠালেন। শবনমের দিকে তাকিয়ে প্রৌঢ় ডাক্তার জিজ্ঞাসা করলেন, পেশেন্ট আপনার আত্মীয়? মাথা নাড়ল শবনম। হ্যাঁ। এক্স রে রিপোর্টে টিউমারের সাইজ যা মনে হয়েছিল, ওপেন করে দেখলাম সেটা আরও বড়। চিকিৎসা শাস্ত্র মতে অপারেশন সঠিক হওয়ার জন্য ওটা বায়োপসি করা হবে, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে ওটা অবশ্যই ম্যালিগ্যান্ট। বাইরে থেকে বোঝা যায়নি, কিন্তু অপারেশন করতে গিয়ে দেখা গেল ওটা ভোকাল কার্ডে ছড়িয়ে গেছে। ওকে বাঁচানোর জন্য ভোকাল কার্ড বাদ দিতে হয়েছে। ডক্টর রবকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। ওর পেশা গান গাওয়া, কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে গেলে এটা ছাড়া উপায় ছিল না। শবনম 2 হাতে মুখ ঢাকল। সোনা ভাই জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছেন? এখন সেন্স নেই, এলে ঘুমের ওষুধ দিতে হবে, সাথে পেইন কিলার। জ্ঞান ফিরে এলেও উনি চট করে বুঝতে পারবেন না। আপনারা যখন দেখা করবেন তখন ওই ব্যাপারটা ওকে জানাবেন না। ডক্টর রব বললেন। শবনম বলল, কিন্তু উনি তো জানতেই পারবেন। শবনম হাত সরালো মুখ থেকে। ততদিনে ওর মন ধাক্কাটা সইতে পারবে। উনি ভালো হয়ে যাবেন তো? এটা নির্ভর করছে বায়োপসি রিপোর্টের ওপরে। ওটা যদি ম্যালিগ্যান্ট হয় তাহলে ও চিকিৎসা শুরু করতে হবে। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কিন্তু ভেতরে ভেতরে যদি আরও ছড়িয়ে গিয়ে থাকে তাহলে ক্যান্সারের চিকিৎসা শুরু করাতে হবে। ডক্টর রব বললেন, অবশ্য আমি সাজেস্ট করব 7 দিন পরে অপারেশনের সমস্যাগুলো কেটে গেলে উনি কিছুদিন নিজের বাড়িতে গিয়ে থাকুন। 7 দিন পরে এলেই হবে। বায়োপসি রিপোর্ট কবে পাওয়া যাবে? শবনম জিজ্ঞাসা করল। সময় লাগে, তবু আমি রিকোয়েস্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে। ডক্টর রব কথাগুলো বলে উঠে দাঁড়ালে। সোনা ভাই জানতে চাইলেন, এখন পেশেন্টকে দেখতে পাবেন কি না। ডক্টর রব একজন নার্সকে ডেকে বললেন ওদের নিয়ে যেতে। ওকে অনুসরণ করে দোতলায় উঠে একটা হল ঘরে ঢুকতেই অনেকগুলো বেডে শায়িত অসুস্থ মানুষদের মধ্যে মিন্টু বাউলকে দেখতে পেল ওরা। গলা এবং মুখের নিচের অংশ ব্যান্ডেজে ঢাকা। স্যালাইন চলছে। মিন্টু বাউলের চেতনা এখন লুপ্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে এসে সোনা ভাই বললেন, তুমি ওর জন্য যা করলে তা নিজের ছেলেমেয়েরা কতটা করে জানি না, কিন্তু মা, এখন এখানে আমি থেকে তো কিছুই করতে পারবো না। বরং মন কাড়ায় ফিরে গিয়ে টাকা পয়সা জোগাড় করা অনেক বেশি জরুরি, তাই না? শবনম সোনা ভাইয়ের মুখের দিকে তাকালো। চাচা, আপনি তো ওর কেউ হন না। আপনি মুসলমান আর উনি হিন্দু বাউল। তাহলে আপনাদের দুজনের মধ্যে এমন সম্পর্ক কি করে হলো? তোমরা কেউ জানো না, বাউল রোজার সময় ভোর থেকে সন্ধে পর্যন্ত জলও স্পর্শ করে না। বলে, তোমরা না খেয়ে আসো, আমি খাই কি করে? আর আমরা তো ঠাকুরের প্রসাদ পেট ভরে খাই। এসব সম্ভব হয় তখনই যখন বুকের ভেতরটা একই কথা বলে। না হলে তুমি ওর মেয়ে হয়ে গেলে কি করে? যাকগে, তুমি একটু খোঁজ নাও তো কত টাকা দিতে হবে। সোনা ভাই বললেন। রিসেপশনে নেমে এলো ওরা। রিসেপশনিস্ট বলল, খুব ভালো অপারেশন হয়েছে। হ্যাঁ। শবনম মাথা নাড়ল। আচ্ছা, এখন কত টাকা দিতে হবে? মেয়েটি কম্পিউটারের সামনে গিয়ে মাউস ঘুরিয়ে কিছু দেখে ফিরে এসে বলল, এখন কিছু দিতে হবে না। কেন? জানি না, ম্যানেজমেন্ট সেই রকমই ইনস্ট্রাকশন দিয়েছেন। ওরা বাইরে বেরিয়ে এলে সোনা ভাই 1000 টাকা শবনমের হাতে জোর করে দিয়ে দিলেন। এটা বাউল ভাই সঙ্গে করে এনেছিলেন, তুমি রাখো, যদি ছোটখাটো প্রয়োজন হয়। আমি চললাম, 2 দিন পরে ফিরে আসব। যদি তার আগে দরকার হয়, দরকার হবে না, তাই না? নীরবে মাথা নেড়ে না বলল শবনম। সোনা ভাই চলে গেলেন।
কোথাও যেতে ইচ্ছে করছিল না। কাল থেকে অফিসে গিয়ে কাজ শুরু করতে হবে। প্রাক্তন প্রেসিডেন্টের ইন্টারভিউ নেওয়ার দিন কবে ঠিক হয়েছে তা জানার পরে ওর সম্পর্কে কিছু পড়াশোনা করে নিতে হবে। নার্সিংহোমের রিসিপশনে বসে ভাবছিল শবনম। এর আগে রিসিপশনিস্টকে অনুরোধ করেছিল শমিককে অপারেশনের খবরটা জানিয়ে দিতে। মেয়েটি কথা রেখেছে, বরং বলা যায় শমিকের সঙ্গে কথা বলতে পেরে খুশি হয়েছে। হঠাৎ কেউ পাশে এসে বসতেই চোখ খুলে গেল শবনমের। সে শাহিনকে দেখতে পেল। শাহিন জিজ্ঞাসা করল, ঘুম পাচ্ছে? না, অপারেশন ভালোভাবে হয়ে গেছে। খবর নিয়েছি, কিন্তু এখন এখানে বসে থেকে কোনো লাভ নেই। জানি, তবু বসে আছি। চলো কোথাও গিয়ে কিছু খেয়ে নেই। আপনি কি সব সময় খিদে নিয়ে চলেন? ঠিক, এই প্রথম কেউ আমাকে বুঝতে পারল। এখন চলো। শবনম উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে শাহিন জিজ্ঞাসা করল, অফিসে জয়েন করবে কবে? আগামীকাল। নার্সিংহোমের উল্টো দিকের রেস্টুরেন্টে ঢুকলো ওরা। মুখোমুখি বসেই শবনম সোনা ভাইয়ের দিয়ে যাওয়া নোট থেকে দুটো নোট বের করে শাহিনের সামনে রাখল। শাহিন অবাক হলো, কি ব্যাপার? ঋণ শোধ। বা, ভালোই হলো। কি খাবে বলো? শবনম চা এবং টোস্ট ছাড়া অন্য কিছু খাবে না। শাহিন কাটলেটের অর্ডার দিল। তারপর জিজ্ঞাসা করল, ভদ্রলোক আবার গান গাইতে পারবেন তো? না, ভোকাল কর্ড বাদ দিতে হয়েছে। ও, তবু তুমি নিয়ে এলে বলে প্রাণে বেঁচে গেলেন। এইভাবে বাঁচতে উনি চাইবেন না। কোনো মানে হয় না। আদিমকালে মানুষের যখন ভাষা ছিল না, মানুষ তখন মুখ অভিনয় করে ভাব প্রকাশ করত। তখন তো কেউ মরে যেতে চাননি। বোকার মতো কথা বলছেন। যখন আগুন আবিষ্কৃত হয়নি তখন মানুষ যে জীবনযাপন করত, সেই জীবনে আপনি এখন ফিরে যেতে পারেন। শবনম রেগে গেল। কিছুক্ষণ চুপচাপ থেকে শাহিন জিজ্ঞাসা করল, শবনম, তুমি কি কাউকে ভালোবাসো? মানে? চোখ বড় বড় হয়ে গেল শবনমের। প্রশ্নটা খুব সরল। হেসে ফেলল শবনম। প্রতি মুহূর্তে যাকে অভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে, তার কাছে ওসব বিলাসিতা ছাড়া আর কিছু না। তাহলে এত ভালো কবিতা লেখো কি করে? জানি না, ভালো কিনা তাও জানি না। সোজা হয়ে বসল শাহিন। আমি জানি আমার জীবনযাপনের ধারাকে তুমি পছন্দ করো না। মাঝে মাঝে নিজেকে হালবিহীন নৌকা বলে মনে হয়। যা করতে যাই তার উল্টোটা করে ফেলি। তোমাকে দেখার পর থেকে একটা শূন্যতা আমাকে ঘিরে ধরেছে। শবনম, তুমি আমার জীবনে আসবে। অস্বস্তিতে রাস্তার দিকে তাকালো শবনম। তারপর বলল, আপনি ভুল জায়গায় কথাগুলো বললেন। আমি যে জগতে আছি সেখানে ওসব সম্ভব নয়। আর একটা কথা, আপনাকে ভালো বন্ধু বলে ভাবা যায়, আপনি তাই, কিন্তু তার চেয়ে বেশি কিছু আমার পক্ষে ভাবা সম্ভব নয়। খাবার এসে গেল। শাহিন আর এই প্রসঙ্গ না তোলায় মনে মনে তাকে ধন্যবাদ দিল শবনম। ডক্টর রব যে সন্দেহ করেছিলেন তা সত্যি হলো। টিউমারটি ম্যালিগ্যান্ট। তবু দিন 7 জন্য মনকাড়া থেকে ঘুরে আসতে অনুমতি দিলেন তিনি। অন্তত 9টা কেমোথেরাপি করা দরকার রোগীটিকে নিয়ন্ত্রিত করতে। এই কয়দিন শবনম অফিসে যাওয়া ও আসার সময় নিয়ম করে দেখে গিয়েছে মিন্টু বাউলকে। সে লক্ষ্য করেছে মিন্টু বাউল কথা বলার চেষ্টাই করেননি। তার গলার স্বর ফুটবে না জেনেও কান্নাকাটি তো দূরের কথা, মন খারাপ করেননি। বৃহস্পতিবার দুপুরে সোনা ভাই এলেন। আধবেলা ছুটি নিয়ে শবনম চলে এলো নার্সিংহোমে। পেশেন্টকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিল মিটিয়ে দেওয়ারই নিয়ম, কিন্তু রিসিপশনিস্ট জানালো পেমেন্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। শবনম অনুমান করল
স্বাস্থ্যমন্ত্রী শমীকের অনুরোধ রেখেছেন। বাংলাদেশের গ্রামের একজন বাউলের চিকিৎসার দায়িত্ব নিয়ে সরকারের মুখ উজ্জ্বল করেছেন। সেই সঙ্গে আরও একটি সন্দেহ উকি দিল। শমীক কি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন? না পারলে নার্সিং হোম থেকে কেন জানানো হলো বিল পেমেন্ট হয়ে গিয়েছে? মাথা কাজ করছিল না শবনমের। সমস্যা হলো মিন্টু বাউলকে বাসে করে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা। কিন্তু ঢাকা থেকে মনকাড়ায় ট্যাক্সি নিয়ে গেলে যে খরচ পড়বে তার পরিমাণ কম নয়। সোনা ভাই বললেন, যেখান থেকে বাস ছাড়ে সেখানে চলো। খালি বাসে জানালার পাশে বসিয়ে দিলে যেতে অসুবিধা হবে না, বেশিক্ষণের পথ নয়। মিন্টু বাউল মাথা নেড়ে সমর্থন জানালেন সোনা ভাইকে। একটা বাস ছেড়ে যে বাসে ওরা উঠল সেটি শেষ বাস। মনকাড়ায় গিয়ে পৌঁছাবে শেষ বিকেলে। মিন্টু বাউলের পাশে তাকে বসতে বললেন সোনা ভাই। পেছনের সিটে তিনি। বাস ছাড়লে একটু ইতস্তত করে মানুষটির হাত ধরল শবনম। একটু যেন কেঁপে উঠল হাতটা। বাস ওইটুকুই। গলায় গান তো দূরের কথা, শব্দ বাজবে না কখনো। অথচ এ নিয়ে তার কোনো প্রতিক্রিয়া বোঝাননি মিন্টু বাউল। কান্নায় ভেঙে পড়েননি। এই শক্তি কি করে পেলেন কে জানে। পুরো পথ পুতুলের মতো বসেছিলেন মিন্টু বাউল। মনকাড়ায় বাস যখন পৌঁছালো তখন সূর্য ডুবছে। বাস থেকে নামার পরে আর একটা সমস্যা শুরু হলো। যে দেখে সেই এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? গলায় ব্যান্ডেজ কেন? সোনা ভাই জবাব দেন, তেমন কিছু নয়, অপারেশন। কিসের অপারেশন? কেন অপারেশন করতে হলো? মানুষের কৌতূহলের সীমা নেই। মিন্টু বাউল কারোর দিকে না তাকিয়ে মুখ উঁচু করে যখন বাজার এলাকা ছাড়িয়ে এলেন তখন ফিনফিনে আধার নেমে গেছে মনকাড়ায়। শান্তি নদীর পাড়ে এসে কিছুক্ষণ দাঁড়ালেন মিন্টু বাউল। তারপর নিচু হয়ে নেমে এক আজলা জল মুখে তুলে মাথায় দিলেন। সোনা ভাই সতর্ক করলেন, দেখবেন ব্যান্ডেজ যেন না ভেজে। শবনমের মনে হলো আধারে আবছা হয়ে যাওয়া মিন্টু বাউলের মুখে যেন হাসি ফুটল। ঘুরে দাঁড়িয়ে তিনি ইশারায় বললেন, নদীর ধারে একটু বসতে চান? ওরা যেন এগিয়ে যায়। সোনা ভাই বললেন, চলো মা, আমরা এগোই। এই নদী ওর প্রাণ, তাই নদীর গায়ে বসে থাকলে ওর প্রাণ কিছুটা শান্তি পাবে। ইচ্ছে করছিল না, তবু যাওয়ার আগে শবনম দেখে গেল মিন্টু ভাই নদীর পাড়ে বসে পড়লেন। রাত 10টা বেজে গেলেও মিন্টু বাউল ফিরছেন না দেখে তাকে ডেকে আনতে গেল সোনা ভাই। গিয়ে দেখেন মিন্টু ভাই নদীর ধারে নেই। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে খোঁজাখুঁজি শুরু হলো। রাত বাড়লে মনকাড়ার অধিকাংশ মানুষ চলে এলো শান্তি নদীর ধারে। কেউ কেউ গোটা গ্রাম খুঁজে এলো। মাঝরাতে তাকে পাওয়া গেল সিকি মাইল নিচে প্রাণহীন। সোনা ভাই হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, কেন ভাবলাম নদীর ধারে একটু বসলে উনি শান্তি পাবেন, কেন ভুল করলাম। পাথর হয়ে গিয়েছিল শবনম। মানুষটি নিজেকে শেষ করে দিলেন। আধবাঁচা হয়ে থাকতে চাইলেন না। শান্তি নদীর বুকে এইভাবে শান্তি পেতে চাইলেন। মরণ কি শান্তি দেয়? এখন শবনমের জীবন সীমাবদ্ধ। সম্পাদক ওপরের ঘরে তাকে থাকতে দিয়েছেন, নিচের তলায় অফিস। পত্রিকার কাজে এতটা সময় চলে যায় যে বাইরে বের হওয়ার প্রশ্নই ওঠে না। রান্না বান্নার পাট সে রাখেনি। একটা হোম ডেলিভারি সার্ভিস তাকে দুবেলার খাবার টিফিন ক্যারিয়ারে করে পৌঁছে দিয়ে যায়। যখনই একা হয় তখনই মিন্টু বাউলের কথা মনে আসে। উনি নদীতে ডুবে গিয়ে শান্তি পেতে চেয়েছিলেন, অথচ তার শরীর উদ্ধার হওয়ার পরে পুলিশ নিয়ে গিয়েছিল থানায়। সেখান থেকে সদরে ময়না তদন্ত করা হয়েছিল। ওটা আত্মহত্যা নাকি খুন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।
দুদিন বাদে শেষকৃত্যের জন্য ওর শরীর ফেরত দিয়েছিল কাটাছেঁড়া করে। মিন্টু বাউল জানতেও পারলেন না তার শরীর নিয়ে কি অশান্তি হয়ে গেল। যেদিন ঢাকায় ফিরে এসেছিল সেদিনই শ্রমিকের বাড়ি থেকে ওপরের ঘরে চলে এসেছিল সে। মিন্টু বাউলের আত্মহত্যার খবর সে মনকাড়া থেকেই শ্রমিককে ফোনে জানিয়েছিল। শুনে শ্রমিক একটাও কথা বলেননি, ফোন রেখে দিয়েছিলেন। শ্রমিকের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময়ও শ্রমিক কোনো কথা বলেননি। শবনম দরজায় দাঁড়িয়ে বলেছিল, আমি অফিসের ঘরে আজই চলে যেতে চাই। শ্রমিক নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলেছিলেন। গোলমালটা করল শাহিন। ভর বিকেলে অফিসে এলো মদ্যপান করে। এসে বলল, 3.5 হাত জীবন, তার মধ্যে 1400 মাইল অন্ধকার। মানে? শবনম জিজ্ঞাসা করল। নতুন কবিতা? দূর, সুনীল দা মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। কিন্তু ওই 1400 মাইল নিয়ে মহা সমস্যায় পড়েছি। হাসল শাহিন। তার পরনের পোশাকে বেশ ময়লা, হলুদের দাগ রয়েছে বুকের পাশে। বলল, গিয়েছিলাম শ্রমিক ভাইয়ের কাছে, তিনিও বলতে পারলেন না ওই অন্ধকারে কি কি আছে। মুশকিল। বললাম, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল এক অনুষ্ঠানে। তিনি বললেন, গত 4 মাসে আপনার সঙ্গে কথা হয়নি। তাহলে ওই বাউলের চিকিৎসার খরচ কে দিল? ওটাও অন্ধকারে। চলে গেল শাহিন। শবনমের মনে হলো এইভাবে বেশি দিন বেঁচে থাকতে পারে না ও। কিন্তু একই বলে গেল শাহিন। অফিসের পর সে সোজা চলে এলো শ্রমিকের বাড়িতে। করিম বলল, সাহেব আজকাল ওই ঘর থেকে বের হন না, একটা লাইনও লেখেন না, পাবলিশারদের ফিরিয়ে দেন। কেন? শবনম জিজ্ঞাসা করল। জানি না, আপনি যদি জিজ্ঞাসা করেন। নিচু স্বরে রবীন্দ্রনাথের গান বাজছিল। শ্রমিক শুয়েছিল চোখ বুজে। শবনম দরজায় দাঁড়াতেই মুখ ঘুরিয়ে দেখে বললেন, এসো। আপনি নাকি এই ঘর থেকে বের হন না? কোথায় থাকবো আমি, সেই স্বাধীনতা নিশ্চয়ই আমার আছে। একটা লাইনও লেখেন না? লেখা না এলে কি করব, বসো। কি হয়েছে আপনার? হঠাৎ এমন প্রশ্ন। উঠে বসলেন শ্রমিক। একটা কথা জানতে এসেছি। উত্তর জানা থাকলে জানাবো। নার্সিং হোমের বিল কিভাবে মিটিয়ে দেওয়া হয়েছে? শ্রমিক হাসলেন। স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়নি। শাহিন গিয়েছিল, বেচারা 1400 মাইল অন্ধকারে কি কি ডুবে আছে তাই খুঁজে বেড়াচ্ছে। যার জন্য করা, তিনি যখন নেই তখন আর এই প্রশ্ন তুলে কি লাভ? আপনি দিয়েছেন, তাছাড়া তো অন্য কোনো উত্তর হয় না। কেন দিলেন? ওই মানুষটিকে ভালো লেগেছিল তাই। যাকে ভালো লাগে তার জন্য এমন কাজ করেন? আমার ভালো লাগার মানুষ বড়ই কম, বেশিরভাগই তাৎক্ষণিক। কম মানে নিশ্চয়ই কয়েকজন। হ্যাঁ শবনম, এই যে তুমি চলে গেলে, আমি যদি বলতাম যেও না, এখানেই থেকে যাও, তুমি কি শুনতে? আমি যখন অফিস থেকে। জানি তোমার যুক্তি আছে, এই যুক্তিগুলো ভালো লাগাকে দুমড়ে দেয়। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তাই তোমাকে আমি কখনো বলতে পারবো না সারা জীবন আমার কাছে থেকো। তাই যাকে ভালো লাগে ইচ্ছে হলেও তার কাছে নিজেকে ব্যক্ত করতে পারি না। বাউলের ক্ষেত্রে সেই অসুবিধে ছিল না। অবাক হয়ে শুনছিল শবনম। তার দুটো পা অবশ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। তারপর একটা চেয়ারে বসে 2 হাতে মুখ ঢাকল সে। তারপর অনেক অনেক দিন পরে কেঁদে ফেলল। খানিকটা পরে শ্রমিক বললেন, আই অ্যাম সরি। শবনম মাথা বাড়ালো, একটু একটু করে শান্ত হলো। তারপর চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, যাই। ঘড়ি দেখলেন শ্রমিক, তারপর বললেন, ফিরে যাওয়াটা যদি খুব জরুরি না হয় তাহলে কাল সকালে যেও, রাত হয়েছে। মাথা নাড়ল শবনম। তারপর ঘর থেকে বেরিয়ে আসতেই দেখল করিম 1 গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা খেয়ে নিন আপা,
গ্লাসটা নিল শবনম। জল খেতে খেতে মনে হচ্ছিল তার বুকের ভেতরটা ধুয়ে যাচ্ছে। সে বলল, আজ রাতে তোমাদের এখানে থাকবো করিম ভাই। একগাল হাসল করিম। আপনার ঘর আগের মতনই গোছানো আছে আপা, আপনি যান, আমি চা নিয়ে আসছি। ঘরে ঢুকে পরিচিত দৃশ্য দেখতে দেখতে শাহিনের কথা মনে এলো। 3.5 হাত জীবন, তার মধ্যে 1400 মাইল অন্ধকার।